আচ্ছা দেখো, আমরা আজকে আলোচনা করব ক্রিস্টাল ফিল্ড থিওরি। সংক্ষেপে বলা হয় সিএফটি। তা এই ক্রিস্টাল ফিল্ড থিওরিতে মূল যেটা বিষয় সেটা হচ্ছে স্প্লিটিং অফ ডি অরবিটাল। আমাদের যে ডি কক্ষক থাকে পরমাণুর, সেই ডি কক্ষকগুলোর বিভাজন। তো তোমরা জানো যে ডি অরবিটাল যেগুলো, সেগুলো হয় 5টা। আমরা যে ডি আঁকি, এরকম 5টা অরবিটাল আঁকি। এদের নামগুলো তোমরা জানো, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। তা ডি এক্স ওয়াই, এটা যদি এক্স অ্যাক্সিস, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে ডি এক্স ওয়াইটা থাকবে এরকম এক্স এবং ওয়াই অক্ষের মাঝ দিয়ে। এটা যদি ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস ধরি, তো ডি ওয়াই জেড হবে ডি ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের মাঝ দিয়ে। আর যদি এটাকে আমরা জেড অক্ষ এক্স অক্ষ ধরি, তাহলে এরকম ভাবে যদি থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ডি জেড এক্স। আর ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, যদি এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এগুলো থাকবে এরকম along the axis। তাহলে এটাকে বলছি আমরা ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর যদি আমরা এটা জেড অ্যাক্সিস নিই, তাহলে এরকম ভাবে যেটা থাকছে সেটাকে বলছি আমরা ডি জেড স্কোয়ার। তাহলে আমাদের মোট যে 5টা অরবিটাল ডি কক্ষকের, সেই 5টার মধ্যে দেখো এই 3টের প্রকৃতি একই রকম, এরা সবগুলো বিটুইন দ্য অ্যাক্সিস। আর এই দুটোর প্রকৃতি একই রকম, নেচার একই রকমের, এগুলো হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস। তো এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবার আমাদের এখানে 2 ধরনের কমপ্লেক্স নিয়ে আলোচনা আছে। একটা হচ্ছে অক্টাইডাল কমপ্লেক্স আর একটা হচ্ছে টেট্রাইডাল কমপ্লেক্স। অক্টাইডাল কমপ্লেক্স মানে হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 6, অক্টাহাইড্রাল কমপ্লেক্স। অক্টাহাইড্রাল কমপ্লেক্স। তো অক্টাল কমপ্লেক্স গুলো যখন ফর্মেশন হয়, তখন কিভাবে হয় দেখো, এইখানে থাকে সেন্ট্রাল অ্যাটম, ধরে নাও এম এন প্লাস একটা আয়ন উপস্থিত আছে। এবার এই সেন্ট্রাল অ্যাটম উপস্থিত আছে মাঝখানটায়। আর যে 6টা লিগ্যান্ড, সেই 6টা লিগ্যান্ড এরকম ভাবে 6টা যে পারপেন্ডিকুলার অ্যাক্সিস আছে, সেই পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর তোমার সেন্ট্রাল অ্যাটমের দিকে আসতে শুরু করে। এখন এই সেন্ট্রাল অ্যাটম এর তো 2টো ধরনের অরবিটাল আছে, যেমন ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, তাদের একটা রিপ্রেজেন্ট দেখাচ্ছি। এগুলো হচ্ছে এরকম অ্যাক্সিসের মাঝ দিয়ে দিয়ে। আর ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বা ডি জেড স্কোয়ার, এগুলোর যে রিপ্রেজেন্ট সেটা হচ্ছে এরকম অক্ষ বরাবর। তাহলে এবার দেখো, সেন্ট্রাল অ্যাটমের এই সমস্ত কক্ষগুলোতে তো ইলেকট্রন আছে, আগে থেকে ইলেকট্রন আছে,
তাহলে যখন এই লিগ্যান্ডগুলো সেন্ট্রাল অ্যাটমের দিকে অ্যাপ্রোচ করছে, সেন্ট্রাল অ্যাটমের দিকে আসার চেষ্টা করছে, তখন আমরা দেখব কি যে অরবিটালগুলো অ্যাক্সিসের মাঝ দিয়ে দিয়ে আছে তাদের সঙ্গে যে রিপালসান সেটা কম হবে, কারণ এই লিগ্যান্ডের মধ্যেও ইলেকট্রন আছে, আবার অরবিটালেও ইলেকট্রন আছে। লিগ্যান্ডের ইলেকট্রনের সঙ্গে অরবিটাল ইলেকট্রনের মধ্যে একটা রিপালসান কাজ করবে। তো মাথায় রাখবে যে অরবিটালগুলো এরকম অ্যাক্সিস বরাবর আছে তাদের সঙ্গে রিপালসানটা বেশি হবে, কারণ সরাসরি মুখোমুখি পড়ছে, হেড অন হয়ে যাচ্ছে। আর এইগুলো যেগুলো অ্যাক্সিসের মাঝ বরাবর থাকবে সেগুলোর সঙ্গে রিপালসানটা কম হবে। তার কারণ এখানে কিন্তু লিগ্যান্ডের ইলেকট্রন আর অরবিটালের ইলেকট্রনের মধ্যে দূরত্ব বেশি আছে। এই যে বিষয়টা, এই কারণে আমরা দেখতে পাই যে পাঁচখানা যে ডিজেনারেট ডি অরবিটাল, অর্থাৎ সমশক্তি সম্পন্ন আমরা ডি কক্ষক দেখি, যত লিগ্যান্ডগুলো সেন্ট্রাল অ্যাটমের দিকে অ্যাপ্রোচ করে ডি অরবিটালগুলোর এনার্জি আস্তে 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 এরকমভাবে বাড়তে শুরু করে, বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম পজিশনে পৌঁছে যায়। এবার এই ম্যাক্সিমাম পজিশনে পৌঁছে যাওয়ার পরে তখন আমরা দেখি যে এই ডি অরবিটালগুলো আর ডিজেনারেট ধর্মটা অর্থাৎ সমশক্তি সম্পন্ন বিষয়টা আর রাখতে পারে না। এবার যে অরবিটালগুলো বেশি রিপালসান ফিল করে, কোনগুলো বেশি রিপালসান ফিল করবে? dx² আর dz²। আর যে অরবিটালগুলো কম রিপালসান অনুভব করছে, যেরকম dxy, dyz, dzx, এরা এবার দুটো এনার্জি লেভেলে ডিসোসিয়েট হয়ে যাচ্ছে। তাহলে নিচে কি কি আসলো? dxy, dyz, dzx, আর ওপরে আসলো dx²² আর dz²। এই তিনটেকে আমরা একসঙ্গে বলছি T2g। আর এই ওপরের যেগুলো আছে এই দুটোকে একসঙ্গে বলছি EG। আর EG আর T2g এর মাঝখানে যে এনার্জি ব্যারিয়ার, এনার্জি গ্যাপ, সেটাকে আমরা ব্যারি সেন্টার বলবো, ব্যারি সেন্টার, বা এটাকে আমরা ডিনোট করি ডেল্টা ও সাইন দিয়ে। তাহলে ব্যারি সেন্টার বা ডেল্টা ও, বোঝা গেল? তাহলে এই হচ্ছে বিষয় যে অক্টাডাল ফিল্ডে যখন ছখানা লিগ্যান্ড সেন্ট্রাল অ্যাটমের দিকে আসবে তখন সেন্ট্রাল অ্যাটমের যে পাঁচখানা ডিজেনারেট ডি অরবিটাল অর্থাৎ সমশক্তি সম্পন্ন ডি কক্ষক ছিল সেই ডি কক্ষকগুলো কিন্তু এরকম স্প্লিট হয়ে গেল। এবার দেখো এই যে ব্যারি সেন্টার বা ডেল্টা ওর কথা বলছি, যদি দেখা যায় লিগ্যান্ডটা খুব স্ট্রং ফিল্ড হয় তাহলে ডেল্টা ও এই ভ্যালুটা অনেকটা বেশি চলে আসবে। আর যদি লিগ্যান্ডটা উইক ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে ডেল্টা ও এই শক্তি পার্থক্যটা কম আসবে। তাহলে এটা হচ্ছে T2g, EG, এখানেও তাই T2g, EG। এটা কখন ডেল্টা ও আমি বেশি দেখিয়েছি? যদি লিগ্যান্ডটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে। আর এটা কখন হবে? যদি এটা উইক ফিল্ড লিগ্যান্ড হয়। বোঝা গেল? তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে ডেল্টা ওটা বেশি আর উইক ফিল্ড লিগ্যান্ড হলে ডেল্টা ও কম। এবার আমরা এদের
ইলেকট্রনিক কনফিগারেশন আলোচনা করব। এটা ছক করে নিচ্ছি। ছক করে নিলাম। তাহলে এখানে হচ্ছে ডি অরবিটাল, এটা ফর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এটা ফর উইক ফিল্ড লিগ্যান্ড। দেখো, ধরো কোনো একটা সেন্ট্রাল অ্যাটম যার ডিতে একটাই ইলেকট্রন আছে, তাহলে যদি একটা ইলেকট্রন থাকে, তার স্ট্রং ফিল্ড হোক আর উইক ফিল্ড হোক, ইলেকট্রন সবসময় কী হবে, আগে লোয়ার এনার্জি লেভেলে চলে আসবে। তাহলে এই ইলেকট্রনটা এখানে আসবে, অথবা উইক ফিল্ড লিগ্যান্ড থাকলেও এখানে আসবে। তাহলে আমরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে D1 এর জন্য ইলেকট্রনিক কনফিগারেশন বলবো T2G1 Eg0, এখানেও বলবো T2G1 Eg0। এবার যদি কোনো সেন্ট্রাল অ্যাটমে দুখানা ইলেকট্রন থাকে, D2 কনফিগারেশন হয়, তার ক্ষেত্রেও কিন্তু স্ট্রং ফিল্ড বা উইক ফিল্ড যাই হোক না কেন, ইলেকট্রনগুলো তোমার T2Gতেই প্রবেশ করবে। তাহলে D2 এর ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন হবে T2G2 Eg0, এক্ষেত্রে বলবো T2G2 Eg0। যদি D3 কনফিগারেশন হয়, তাহলে আমরা এক্ষেত্রেও দেখবো এখানে প্রবেশ করবে ইলেকট্রন, এখানে চলে আসলো। তাহলে আমরা D3 এর জন্য ইলেকট্রনিক কনফিগারেশন বলবো T2G3 Eg0, T2G3 Eg0। এবার দেখো, যদি সেন্ট্রাল অ্যাটমে ইলেকট্রনিক কনফিগারেশন D4 হয়, তখন কিন্তু দুটোর ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন সেম হবে না। মাথায় রাখবে, যেটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, যেখানে এনার্জি ডিফারেন্সটা বেশি, সেখানে কি হয়, ইলেকট্রনগুলো আগে এই লোয়ার এনার্জি লেভেলগুলো ফুল ফিল্ডেড হবে। অর্থাৎ এই ইলেকট্রনকে জোড়া বাঁধার জন্য একটা শক্তি লাগে, যেটাকে আমরা বলি পেয়ারিং এনার্জি। যদি দেখা যায় এই ডেল্টা ওর ভ্যালুটা পেয়ারিং এনার্জির থেকে বেশি, যুগ্মকরণ হওয়ার জন্য যে শক্তি লাগবে তার থেকে বেশি, তাহলে ইলেকট্রন কিন্তু তোমার ওপরে না গিয়ে আগে পেয়ার হয়ে যায়। কিন্তু যখন ডেল্টা ওটা কম হয়, তখন ইলেকট্রন এখানে পেয়ার না হয়ে এরকমভাবে ওপরে চলে আসে। অর্থাৎ পেয়ারিং এনার্জিটাই যদি ডেল্টা ওর থেকে বেশি হয়, ডেল্টা ওটা কম, তখন কি হচ্ছে, ইলেকট্রন তোমার জোড়া না বেঁধে হায়ার এনার্জি লেভেলে চলে আসছে। আর এখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে দেখছি কি, তোমার ডেল্টা ওটা বেশি, পেয়ারিং এনার্জিটা কম, তার জন্য আগে এখানটায় জোড়া বাঁধছে। তার জন্য আমরা দেখব D4 হলে T2G4 Eg0 ফর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আর ফর উইক ফিল্ড লিগ্যান্ড এটা হবে T2G3 Eg1। তাহলে দেখো, এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন সেটা হচ্ছে 2, আর এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন সেটা হচ্ছে 4। তাহলে যেহেতু এখানে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, একই D4 কনফিগারেশনের জন্য এখানে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তার জন্য এই কমপ্লেক্সটাকে, এরকম কমপ্লেক্সকে আমরা বলবো লো স্পিন, আর এরকমকে বলবো হাই স্পিন। মানে ম্যাগনেটিক ভ্যালুটা এই ক্ষেত্রে কম আসবে আর এই ক্ষেত্রে বেশি আসবে। কিন্তু যতক্ষণ আমার T2G1 T2G2 T2G3 এগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা সমান ছিল, তার জন্য ওখানে কিন্তু হাই স্পিন লো স্পিন কমপ্লেক্স আলাদা করে বলা যাচ্ছে। এবার দেখো, D5 হলে তাহলে একই ব্যাপার, এখানে আগে চলে আসবে আর এখানে উপরে চলে যাবে। তাহলে D5 কনফিগারেশনের জন্য আমরা লিখব T2G5 Eg0 লো স্পিন কমপ্লেক্স, একখানা আনপেয়ার্ড ইলেকট্রন, আর এখানে হবে T2G3 Eg2 হাই স্পিন কমপ্লেক্স, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 5।
এবার যদি 6টা ইলেকট্রন থাকে d6, তাহলে এখানে বসবে। তাহলে d6 যদি আমরা নিই তাহলে হয়ে যাবে t2g6 eg0, আবার এটা লো স্পিন, আর এটা হবে t2g। এবার এখানে একটা পেয়ার হতেই হবে, কারণ সব হাফ ফিল্ডেড হয়ে গেছে, আর উপায় নাই। তখন হয়ে যাবে t2g4 eg2, তাও এটা বলবো হাই স্পিন, কারণ দেখো এখানে নাম্বার অফ আনপ্যাড ইলেকট্রন 0 আর এখানে নাম্বার অফ আনপ্যাড ইলেকট্রন 4, তাহলে হাই স্পিন লো স্পিন কমপ্লেক্স এক্ষেত্রেও আমরা বলতে পারি। যদি d7 হয় তাহলে এখানে দেখো এবার ফুলফিলড হয়ে গেছে, এবার ইলেকট্রন এখানেই আসবে, আর এর দেখো হাফ ফিল্ডেড হওয়ার পরে তাহলে 1 2 হবে। তাহলে d7 কনফিগারেশনে আমরা পাবো কি t2g6 eg1, আর এটা পাবো t2g5 eg2। তাহলে এটাও এখনো লো স্পিন, আর এটাও এখনো হাই স্পিন অবস্থায় থাকছে, কারণ নাম্বার অফ আনপ্যাড ইলেকট্রন 1, নাম্বার অফ আনপ্যাড ইলেকট্রন 3। যদি আমরা d8 কনফিগারেশন নিই তাহলে এর ক্ষেত্রে এখানে আর এর ক্ষেত্রে এখানে। এবার দেখো d8 এ যখন আসছি তখন আবার নাম্বার অফ আনপ্যাড ইলেকট্রন সেম হয়ে যাচ্ছে, এবং ইলেকট্রনিক কনফিগারেশন দুটোর ক্ষেত্রে সেম চলে আসছে t2g6 eg2। তাহলে d8 এক্ষেত্রে আমরা পাচ্ছি t2g6 eg2 t2g6 eg2। তাহলে এখানে কিন্তু কোনো হাই স্পিন লো স্পিন কমপ্লেক্স আমরা ভাগ করতে পারছি না। সিমিলারলি যদি d9 হয় তাহলে এর দেখো ফুলফিল, তাহলে এখানে একখানা, এর দেখো নিচে ফুলফিল, তাহলে এখানে একখানা। তাহলে d9 এর ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন হবে t2g6 eg3, এটাও হবে t2g6 eg3। তাহলে এখানে কোনো আনপ্যাড ইলেকট্রন নাই, আনপ্যাড ইলেকট্রন আছে কিন্তু নাম্বার অফ আনপ্যাড ইলেকট্রন সেম, হাই স্পিন লো স্পিন কমপ্লেক্স এক্ষেত্রে আমরা বলতে পারছি না। আবার যদি d10 হয় তাহলে এর এখানেও 10টা, এখানেও 10টা। তাহলে d10 কনফিগারেশনের ক্ষেত্রে আমরা পাবো t2g6 eg4, এটাও হবে t2g6 eg4, t2g6 eg4 t2g6 eg4, অর্থাৎ এখানেও সেম ইলেকট্রনিক কনফিগারেশন, এখানেও আমরা হাই স্পিন লো স্পিন কমপ্লেক্স আলাদা করতে পারছি না। বুঝতে পারলাম? তাহলে খুব ভাইটাল বিষয় যে d1 থেকে d10 যদি তোমার সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন থাকে তাহলে ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব অনুসারে তাদের ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে। তাহলে দেখো এই অক্টাডাল ফিল্ডের ক্ষেত্রে d1 d2 d3 আর এধারে d8 d9 d10 এই ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য লিগ্যান্ডের কোনো ভূমিকা নাই। লিগ্যান্ড যাই থাকুক না কেন, স্ট্রং ফিল্ড বা উইক ফিল্ড যাই লিগ্যান্ড থাকুক না কেন, কমপ্লেক্সগুলোর স্পিন ভ্যালুটা সবসময় সেম থাকবে। কিন্তু এই d4 থেকে d7, d4 d5 d6 অ্যান্ড d7 এই চারটের ক্ষেত্রে আমরা দেখব কি হাই স্পিন লো স্পিন কমপ্লেক্স ফরমেশন হচ্ছে। এবার দেখো আমরা আর একটা বিষয় আসি, সেটা হচ্ছে CFAC, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। CFAC মাথায় রাখবে, প্রতিটা ইলেকট্রন যদি T2G সেটে প্রবেশ করে, পার ইলেকট্রন, প্রতিটা ইলেকট্রন যদি T2G সেটে প্রবেশ করে তাহলে এখানে প্রতিটা ইলেকট্রনের জন্য 0.4 ডেল্টা ও করে শক্তি হ্রাস পায়। আর প্রতিটা ইলেকট্রন যদি ইজি সেটে প্রবেশ করে তাহলে প্লাস 0.6 ডেল্টা ও পরিমাণ শক্তি বেড়ে যায়। তাহলে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন যদি এরকম পাই T2GX EGY, তাহলে তার CFAC এটাকে আমরা ক্যালকুলেট করছি উইদাউট পেয়ারিং এনার্জি।
অর্থাৎ এই যে জোড়া হতে যে শক্তি লাগে সেই শক্তিটাকে বাদ দিয়ে আমি হিসাবটা করছি, সিম্পল হিসাব। পরে আমরা পেয়ারিং এনার্জির বিষয়টা দেখে নেব। তা সিএফএসি তাহলে এখানে কি আসবে, প্রত্যেকটা ইলেকট্রনের জন্য -0.4 ডেল্টাও, মানে 0.4 ডেল্টাও অ্যামাউন্ট এনার্জি লস হচ্ছে। তাহলে এক্স ইন্টু -0.4 ডেল্টা ও প্লাস প্রতিটা ইলেকট্রন ইজিতে ঢুকলে 0.6 ডেল্টা ও করে এনার্জি গেইন করছে। তাহলে ওয়াই ইন্টু প্লাস 0.6 ডেল্টা ও। তাহলে এরকম আমাদের একটা রিলেশন আসবে, এটা আমরা ক্যালকুলেট করছি উইদাউট পেয়ারিং এনার্জি। এই পেয়ারিং এনার্জিটা পরে বলে দেবো আলাদা করে, যে পেয়ারিং এনার্জির জন্য ক্যালকুলেশনটা কি পরিবর্তন হবে সেটা আমরা পরে আসছি। আগে আমরা আসছি সিম্পল তোমার সিএফএসি। তাহলে দেখো আমাদের এই সিএফএসি একটা ছক আমরা করে নিচ্ছি। সিএফএসি এটা আমরা করছি স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য, এটা করছি উইক লিগ্যান্ডের জন্য। আমরা ইলেকট্রনিক কনফিগারেশন তো জানি। তাহলে D1 কনফিগারেশনে ইলেকট্রনিক কনফিগারেশনে আমরা পেয়েছি কি T2G1 is 0। তাহলে D1 এর জন্য সিএফএসি ফর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কি আসবে, 1 ইন্টু -0.4 ডেল্টা ও প্লাস 0 ইন্টু 0.6 ডেল্টা ও, মানে হয়ে গেল -0.4 ডেল্টা ও। তাহলে সিমিলার ভ্যালু এখানেও আমরা পাবো 1 ইন্টু -0.4 ডেল্টা ও প্লাস 0 ইন্টু 0.6 ডেল্টা ও বা -0.4 ডেল্টা ও। তাহলে তুমি যদি D2 তার ক্ষেত্রে করো, তাহলে D2 এর ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কি, T2G2 EG0। তাহলে আমরা পাবো কি 2 ইন্টু -0.4 ডেল্টা ও প্লাস 0 ইন্টু প্লাস 0.6 ডেল্টা ও। তাহলে হয়ে গেল -0.8 ডেল্টা ও। আর এক্ষেত্রেও তাই আসবে 2 ইন্টু -0.4 ডেল্টা ও প্লাস 0 ইন্টু 0.6 ডেল্টা ও। তাহলে আমরা বলবো -0.8 ডেল্টা ও। তাহলে আমরা এরকম একাধিক আছে, সবগুলো করছি না, দু একটা দেখিয়ে দিচ্ছি, ডট দিয়ে দিলাম, তোমরা নিজেরা করে নিতে পারবে। ধরো আমি একটা একটু বড় দেখে নিই, D7টা করি। তাহলে D7 এর ক্ষেত্রে দেখো হাই স্পিন লো স্পিন আলাদা আলাদা কমপ্লেক্স হয়। তাহলে আমি D7টা যদি ক্যালকুলেট করি তাহলে কি আসবে, 6 ইন্টু -0.4 ডেল্টা ও প্লাস 1 ইন্টু প্লাস 0.6 ডেল্টা ও। তাহলে -2.4 প্লাস 0.6 মানে -1.0 ডেল্টা ও। আর হাই স্পিনের ক্ষেত্রে কি হবে, উইক ফিল্ড লিগ্যান্ড অর্থাৎ হাই স্পিন কমপ্লেক্সের ক্ষেত্রে কি হবে, কি আছে T2G5, তাহলে 5 ইন্টু -0.4 ডেল্টা ও প্লাস 2 ইন্টু 0.6 ডেল্টা ও। তাহলে -2 আর প্লাস 1.2, তাহলে -0.8 ডেল্টা ও, -0.8 ডেল্টা ও। আবার দেখো যদি আমি D8 D9 D10 করি তাহলে দুটোর ক্ষেত্রে একই আসে। তুমি ধরো D9টা দেখতে চাইছো, D9, তাহলে D7 এবার আমরা করছি D9। তাহলে D9 এর ক্ষেত্রে কি হবে, 6 ইন্টু -0.4 ডেল্টা ও প্লাস 3 ইন্টু 0.6 ডেল্টা ও। তাহলে -2.4 প্লাস 1.8, তার মানে হচ্ছে -0.6 ডেল্টা ও। আর এখানেও তাই আসবে, 6 ইন্টু -0.4 ডেল্টা ও প্লাস 3 ইন্টু 0.6 ডেল্টা ও, মানে হয়ে গেল -0.6 ডেল্টা ও। তাহলে আমরা এই যে সিএফএসি ক্যালকুলেট করলাম এগুলো কিন্তু সবই উইদাউট পেয়ারিং এনার্জি
ছাড়া করলাম। বুঝলে? এবার আমরা একটা উদাহরণ আলোচনা করে নেব। পেয়ারিং এনার্জি যদি ইনক্লুড করা হয়, সক্রিয় জোর বাঁধার জন্য যে শক্তি, সেটা যদি আমরা ইনক্লুড করি তাহলে বিষয়টা কি আসবে। ধরো তুমি একটা ডি 5, 6, 7 এগুলোর মধ্যে একটা নিই, এগুলো হাই স্পিন লো স্পিন কমপ্লেক্স আছে। ধরো D6টা নিলাম, তাহলে D6 যদি নাও তাহলে 1, 2, 3, 4, 5, 6। এরকম আছে। তাহলে D6 এর ক্ষেত্রে যদি আমরা লোস উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে করি তাহলে কি আসবে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে একটা পেয়ার হয়েছে। আর এর ক্ষেত্রে যদি করি তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানে ছিল একটা পেয়ার আর এখানে হয়ে গেছে 3টে পেয়ার। তাহলে আমি এর ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কি পেয়েছি? এর ক্ষেত্রে হচ্ছে T2G4 Eg2 আর এখানে হলো T2G6 Eg0। তাহলে আমি যদি এক্ষেত্রে CFSE উইথ পেয়ারিং এনার্জি মানে পেয়ারিং এনার্জি সহ আমি ক্যালকুলেট করতে চাইছি CFSE, তাহলে কি আসবে? 4 into minus 0.6 ডেলো প্লাস minus 0.4 ডেলো প্লাস 2 into প্লাস 0.6 ডেলো। এবার এখানে একটা পেয়ার হয়েছে, তাহলে এইখান থেকে ওই পেয়ারিং এনার্জির অ্যামাউন্ট যেটা সেটা বাদ দিয়ে দিতে হবে। পেয়ারিং এনার্জির জন্য কি হয়েছে? এনার্জি তো অ্যাবজর্ব হয়েছে, তাহলে যতটা স্টেবিলাইজেশন হচ্ছিল তার থেকে এটা কিন্তু শক্তিটা হ্রাস পেয়ে গেল। তাহলে এটা কত আসবে? -1.6 আর এটা হচ্ছে +1.2, তার মানে চলে আসলো -0.4 ডেল্টা ও -P। তাহলে এটা এর ক্ষেত্রে এটা পেয়ারিং এনার্জি আসবে। আর এর ক্ষেত্রে যদি করো তাহলে 6 into -0.4 ডেল্টা ও প্লাস 0 into প্লাস 0.6 ডেল্টা ও মাইনাস, এখানে দেখো 3টে পেয়ার হয়েছে, তাহলে 3টে পেয়ারের জন্য যে এনার্জি সেটা এর থেকে বাদ দিয়ে দাও, তাহলে চলে আসলো -2.4 ডেলো -3p। তাহলে এর ক্ষেত্রে আমরা পেয়ারিং এনার্জি এরকম পাচ্ছি। তাহলে এদের মধ্যে তোমার মাথায় রাখতে হবে যে এখানে এক্সেস দুখানা পেয়ার ফরমেশন হয়েছে, তার জন্য এখানে যে এক্সেস পেয়ারিং এনার্জি সেটা 3p আর এটার জন্য p, তাহলে এক্সেস এখানে 2p অ্যামাউন্ট এনার্জি তোমার পেয়ারিং এনার্জি হিসেবে কনক্লুড করতে হবে।